হ্যালো এভরিওয়ান, দি প্ল্যাটফর্মের আরও একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তন্নি চৌধুরী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। প্রথমেই আমরা আসি ওয়েব ডিজাইন পরিচিতিতে। তাহলে প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার ওয়েব পেজ কি। ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেট সংযোগ ব্যবহারের মাধ্যমে আমরা যেসব ফাইল বা পেজ সমূহ দেখতে পাই তাকে বলা হয় ওয়েব পেজ। কয়েকটি ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় একটি ওয়েবসাইট। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ইয়াহু বা গুগল এগুলো কিন্তু ওয়েবসাইট নয়, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা জানি যে বিশ্বের প্রতিটি মানুষের নিজস্ব একটি স্বকীয় একটি বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা একে অপরকে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দ্বারা আলাদা করতে পারি। আমার কথার অর্থ হচ্ছে প্রত্যেকটি মানুষের একটি ইউনিক আইডেন্টিটি থাকে, যেমন সেটি নাম হতে পারে, সেটি তার অ্যাড্রেস হতে পারে। তেমনি ইন্টারনেট কানেকশন আছে এরকম কম্পিউটার সমূহের আলাদা একটি ইউনিক আইডেন্টিটি আছে, যাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এক্ষেত্রে আইপি শব্দের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেসের যে ভার্সনটি আমরা বহুলভাবে ব্যবহার করছি সেটি হচ্ছে IPv4, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এখানে আমরা একটি আইপি অ্যাড্রেসের উদাহরণ দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডট দ্বারা এই আইপি অ্যাড্রেসটি 4টি ভাগে পৃথক করা রয়েছে, যার প্রথম দুটি ভাগকে আমরা বলছি নেটওয়ার্ক আইডি এবং শেষ দুটি ভাগকে আমরা বলছি হোস্ট আইডি। এই প্রতিটি ভাগকে বলা হয় অক্টেট। অক্টেট বলার কারণ হচ্ছে আমরা জানি আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। সেখানে আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। সেখানে আমরা জেনেছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়। সেরকম এখানে যেই ডেসিমেল নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডেসিমেল নাম্বারগুলো মূলত 8টি বাইনারি নাম্বারের সমন্বয়ে গঠিত, তাই এগুলোকে অক্টেট বলা হয়। প্রতিটি অংশই 8 বিটের বাইনারি নাম্বার নিয়ে গঠিত, তাই এই প্রত্যেকটি অংশকে অক্টেট বলা হয়। যেহেতু এই 4টি অংশের প্রতিটিতেই 8 বিট করে বাইনারি অংশ রয়েছে, তাই আইপি অ্যাড্রেস টোটাল 32 বিট একথা বলা হয়ে থাকে। একটু আগেই আমরা বলছিলাম প্রতিটি ইন্টারনেট কানেক্টেড কম্পিউটারের একটি ইউনিক আইডেন্টিটি হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে আমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই, তাহলে এতগুলো আইপি অ্যাড্রেস মনে রাখা আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়। তাই এই আইপি অ্যাড্রেসের পরিবর্তিত আলফানিউমেরিক নাম্বারের পরিবর্তিত রূপটি হচ্ছে ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। ইউআরএলকে আমরা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর হিসেবেও জানতে পারি। এখানে আমরা একটি ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছি। ওয়েব অ্যাড্রেস, একটু আগে আমরা বললাম যে ওয়েব অ্যাড্রেসকে আমরা ইউআরএল বলতে পারি। এই ইউআরএল এর মূলত দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে প্রোটোকল এবং অন্যটি হচ্ছে ডোমেন নেম। এইখানে আমরা দেখতে পাচ্ছি HTTP দিয়ে দুটো স্ল্যাশ দেওয়া হয়েছে। এই HTTPর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোটোকল আমরা ব্যবহার করি, কিন্তু বহুল ব্যবহৃত প্রোটোকলটা হচ্ছে HTTP। এই প্রোটোকল সমূহের কাজ হচ্ছে ওয়েব ট্রান্সমিট করা, অর্থাৎ ক্লায়েন্টের সাথে সার্ভারের ডেটা আদান প্রদানে সাহায্য করা। এক্ষেত্রে আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস দিয়ে সার্চ করে থাকি, তখন এই প্রোটোকল সেটি অ্যানালাইজ করে সার্ভারে গিয়ে এর আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয় এবং আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আমাদের সামনে প্রদর্শন করে থাকে। এরপর আসি ডোমেন নেমে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেন নেমের আরও অনেকগুলো উপ অংশ রয়েছে। যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে মূলত যেসব কম্পিউটারে ইন্টারনেটের কানেকশন রয়েছে সেগুলোকে সবগুলোকে একত্রে কানেক্টেড করার জন্য যে নেটওয়ার্ক ব্যবহৃত হয়েছে, যে জালের মতো নেটওয়ার্কের সৃষ্টি করেছে, তাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। এক্ষেত্রে ডোমেইন নেমের এই অংশটিকে বলা হয়
হোস্ট নেম। এরপরেই আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লেভেল ডোমেইন। এটি প্রত্যেকটি ওয়েবসাইটের ক্ষেত্রে ইউনিক হয়, এক এক ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে এক এক ধরনের হয়। এই অংশটিকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেইন। এরপরে আসে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন আমরা বিভিন্ন ধরনের দেখতে পারি, যেমন এখানে আমরা যেটি ব্যবহার করেছি .gov, এটি সাধারণত সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাছাড়াও আমরা .com, .org, .edu, আরও .biz আমরা বিভিন্ন ধরনের টপ লেভেল ডোমেইন দেখতে পাই। এরপরে সবশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি কান্ট্রি কোড, বা এটিকে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনও বলা হয়ে থাকে। কান্ট্রি কোড এক একটি দেশের ক্ষেত্রে এক এক ধরনের হয়ে থাকে। এই ডোমেইন নেমটি হলো মূলত আইপি অ্যাড্রেসের রূপান্তরিত রূপ। প্রতিটি ওয়েবসাইটের জন্য আমরা একটি ইউনিক ওয়েব অ্যাড্রেস দেখতে পাই, যার কারণে আমরা যখন নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস দিয়ে সার্চ করি, সেটি গিয়ে পরিবর্তিত হয়ে সার্ভারে গিয়ে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয় এবং আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে প্রদর্শিত হয়। এবার আসি ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে। আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কাঠামো দেখতে পাই, যেমন মেনু বা হায়ারার্কিস, লিনিয়ার, নেটওয়ার্ক বা হাইব্রিড। প্রথমেই আসি আমরা মেনু বা হায়ারার্কিসে। মেনু বা হায়ারার্কিস এই কাঠামোটিকে ফ্রি কাঠামো বলা হয়ে থাকে, কারণ এখানে আমরা দেখব প্রথমে হোম পেজ থাকে, যেটিতে মেইন টপিকটা উল্লেখ থাকে। তারপর সেখানে লিস্টের মতো করে সাব টপিকগুলো উল্লেখ করা থাকে। এক্ষেত্রে এই সাব টপিকগুলোকে গাছের কাঠামোর সঙ্গে এবং এই হোম পেজ বা মেইন টপিকটিকে মূল কাণ্ডের সঙ্গে তুলনা করলে এটিকে বলা হয় ট্রি কাঠামো। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো। এখানে দেখতে পাচ্ছি হোম পেজ বা মেইন পেজের পর সিকোয়েন্স আকারে পরবর্তী পেজগুলো প্রদর্শিত হতে থাকে। এক্ষেত্রে আমরা নেক্সট, প্রিভিয়াস, লাস্ট বা ফার্স্ট এই ধরনের লিঙ্কগুলো দেখতে পাই, যাতে আমরা পরবর্তী পেজ সমূহতে ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে আমরা পরবর্তী পেজ সমূহতে বা পূর্ববর্তী পেজ সমূহতে আমরা যাওয়া আসা করতে পারি। এরপরে যে কাঠামোটা আসে সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। এখানে আমরা দেখতে পাই একটি ওয়েব পেজের সাথে বা মূল ওয়েব পেজটির সাথে প্রত্যেকটি ওয়েব পেজ ইন্টারকানেক্টেড থাকে, বা আমরা লিঙ্কের মাধ্যমে একটি থেকে আমরা অন্য যে কোনো আরেকটি ওয়েব পেজে আমরা যেতে পারি। এক্ষেত্রে প্রত্যেকটি একটি অপরটির সাথে সম্পর্কিত বলে একটি জালের মতো নেটওয়ার্ক সৃষ্টি করে, তাই এই ধরনের কাঠামোকে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো বলা হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো হচ্ছে একটি বিশেষ ধরনের কাঠামো যা যে কোনো দুটি বা ততোধিক ওয়েব কাঠামোর সমন্বয়ে গঠিত, যেমন লিনিয়ার বা মেনু অথবা লিনিয়ার বা নেটওয়ার্ক, একাধিক ওয়েব কাঠামোর সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড ওয়েব কাঠামো। আবার গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে আমরা ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে মূলত সেই ধরনের ওয়েবসাইটগুলো যেগুলো ওপেন করার পর আমরা সেখানে আমাদের ইচ্ছে মতো আর তথ্য আপডেট করতে পারছি না। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেসব ওয়েবসাইটগুলো ওপেন করার পর আমরা সেখানে বিভিন্ন ধরনের তথ্য আপডেট করতে পারছি। বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলো, অনলাইন নিউজ পেপারগুলোতেও আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের অন্তর্গত বলতে পারি। এরপর আছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ফেসবুকের সাথে আমরা প্রায় সবাই পরিচিত। ফেসবুক একটি ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ, কারণ আমরা ফেসবুকে আমরা আমাদের ইচ্ছে মতো বিভিন্ন তথ্য আপডেট করতে পারি। আমাদের ইউজার নেম বা আমাদের মোবাইল নাম্বার বা আমাদের ইমেইল অ্যাড্রেস বা যে কোনো স্ট্যাটাস আপডেট হোক, আমরা আমাদের ইচ্ছে মতো তথ্য আদান প্রদান করতে পারি বা চেঞ্জ করতে পারি। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট কাঠামোটা গঠন করার জন্য আমরা HTML বা CSS এর মতো মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকলেই যথেষ্ট। শুধুমাত্র HTML জানা থাকলেই আমরা স্ট্যাটিক ওয়েবসাইট কাঠামো গঠন করতে পারি।
তাছাড়া বিভিন্ন স্টাইলিংয়ের জন্য আমরা সিএসএস মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করতে পারি। তবে শুধুমাত্র HTML জানা থাকলে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা পসিবল। কিন্তু শুধুমাত্র HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটি জানা থাকলে আমরা ডাইনামিক ওয়েবসাইট কিন্তু গঠন করতে পারি না। ডাইনামিক ওয়েবসাইট কাঠামো গঠন করতে হলে আমাদের বিভিন্ন ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর পাশাপাশি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও জেনে রাখা প্রয়োজন, যেমন জাভা, PHP, এগুলো হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ট্যাটিক ওয়েবসাইটগুলো লোড নিতে তুলনামূলক ডাইনামিকের তুলনায় কম সময় ব্যয় করে। ডাইনামিক ওয়েবসাইটগুলো লোড হতে একটু বেশি টাইম লাগে। তাছাড়া স্ট্যাটিক ওয়েবসাইটগুলো আমরা পরিচালনা করতে আমাদের তুলনামূলক কম খরচ হয়, যেদিকে ডাইনামিক ওয়েবসাইটগুলো পরিচালনা করতে আমাদের তুলনামূলক বেশি খরচ হয়। এই খরচের ব্যাপারটাই আসি, খরচ কম বা বেশি হওয়ার কারণ কি? কারণ আমরা স্ট্যাটিক ওয়েবসাইটগুলো সাধারণত আমরা খুব ওয়েব হোস্টিংয়ের ব্যাপারে যেতে হবে। তাহলে আমাদের ওয়েব হোস্টিং হচ্ছে মূলত ইন্টারনেটের ওয়েবের ফাইলগুলো আমরা যেই সার্ভারে রাখি তাকে ওয়েব হোস্টিং বলে। আমরা যে ফাইলটি সার্ভারে রাখছি সেটি কি পরিমাণ স্পেস দখল করে আছে তার উপর ডিপেন্ড করে আমাদের থেকে একটু পেমেন্ট করতে হয়, যার কারণে যে আমরা দেখতে পাই যে স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু সংক্ষিপ্ত স্পেস নেয়, তাই স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের খরচটা কম পড়ে, তুলনামূলক ডাইনামিকে আমাদের খরচটা বেশি পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র HTML এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটি জানা থাকলেই আমরা ওয়েবসাইট কাঠামো গঠন করতে পারছি বা সক্ষম হচ্ছি। এখন জানা যাক HTML কি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1990 সালে জেনেভার CERN এ কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। এরপরে HTML আরও অনেক লেটেস্ট ভার্সন এসেছে। HTML কিন্তু প্রোগ্রামিং ভাষা নয়। HTML হচ্ছে মূলত কতগুলো ট্যাগের সমষ্টি। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটির মূল কাজ হচ্ছে মার্ক বা সুনির্দিষ্ট করা। HTML এর অনেক সুবিধা রয়েছে, যেমন এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এটি একটি ওপেন টেকনোলজি কারণ হচ্ছে এটি আমাদের উইন্ডোজের সাথে বিল্ড ইন অবস্থাতেই থাকে। এটি আমাদের থেকে আলাদা করে কিনতে হয় না। পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আমরা HTML ব্যবহার করতে পারি, তাই এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজিকে এটিকে বলা হয়। তাছাড়া অধিকাংশ ব্রাউজারে কিন্তু HTML-কে সাপোর্ট করে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি UC বা ক্রোম বা মজিলা এটসেট্রা। HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা সহজ এবং এর সিনট্যাক্সগুলো অনেক সহজ, তাই আমরা সহজেই HTML ল্যাঙ্গুয়েজটি শিখতে পারি। যে কোনো টেক্সট এডিটরে আমরা HTML লিখতে পারি। আর HTML দিয়ে গঠিত ওয়েবসাইটগুলোর ওয়েবসাইটগুলোর স্পেস কম হওয়াতে আমার ওয়েব হোস্টিংয়ে আমার অনেক খরচ কম হয়, তাই এটি অনেক সাশ্রয়ী। তবে HTML লিখতে সাধারণ ওয়েব পেজ ডেভেলপ করতেও অনেক বেশি কোড লিখতে হয়, সে কারণে অনেক সময় তালগোল পাকিয়ে যায়। HTML মূলত দুই ধরনের ট্যাগ নিয়ে গঠিত, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে সেই ধরনের ট্যাগ যেগুলোর ওপেনিং এবং এন্ডিং উভয় ধরনের ট্যাগই রয়েছে। আমরা ট্যাগ সম্পর্কে প্রথমে জেনে নিই। ট্যাগ হচ্ছে দুইটি কৌণিক ওপেনিং এবং এন্ডিং কৌণিক ব্র্যাকেটের মাঝখানে কিছু এলিমেন্ট, যেগুলো আসলে এক একটি নির্দেশ। সহজভাবে বলা হয় দুইটি কৌণিক ব্র্যাকেটের মাঝখানে আমরা কিছু এলিমেন্ট লিখি যা নির্দেশ করে আমি টেক্সটটিকে কি করার নির্দেশ দিচ্ছি। এটি আমরা প্র্যাকটিক্যালে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এরপর আসি এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে সেই ধরনের ট্যাগ যেগুলোর ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নেই। কিন্তু লেটেস্ট যেই ভার্সনগুলো এসেছে HTML এর, সেগুলোতে HTML এর এমটি ট্যাগে এন্ডিং ট্যাগ হওয়া আবশ্যক, তাই ওপেনিং ট্যাগের লাস্টে একটি স্ল্যাশ দিয়ে ট্যাগটিকে ক্লোজ করে দেওয়া হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে HTML একটি কেস ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা HTML এর বিভিন্ন ট্যাগগুলো লেখার সময় আমরা বড় হাতের, ছোট হাতের বা উভয়ের মিশ্রণ যে কোনোভাবেই আমরা লিখতে পারি। তবে W3 কনসোর্টিয়াম বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরামর্শ হলো লোয়ার কেস বা ছোট হাতের অক্ষর ব্যবহার করা। তবে আমরা যেহেতু এটি একটি কেস ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, তাই আমরা যে কোনোভাবেই এটি লিখতে পারি। এখন আমরা আসি HTML ট্যাগটি প্রথমে শুরু করার পর এটি দুটি সেকশনে বিভক্ত হয়। প্রথম সেকশনটি হলো হেড সেকশন। হেড সেকশনে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে টাইটেল। মূলত আমরা এখানে বেশিরভাগ টাইটেলই ইউজ করব। তাছাড়া HTML এর হেড সেকশনে আরো অনেক ধরনের এলিমেন্ট বা ট্যাগ থাকে, যেমন মেটা ট্যাগ বা লিঙ্ক, বেস বা স্টাইল ইত্যাদি। কিন্তু আমরা বহুলভাবেই ইন্টারমিডিয়েটে টাইটেল ট্যাগটি ব্যবহার করব। টাইটেল ট্যাগটি দেওয়ার পর আমরা এখানে আমাদের আমরা যে কাজটি করব তার টাইটেলটা দিব এবং টাইটেল ট্যাগটি আমরা ক্লোজ করব। এরপরে এই কাজটি শেষ হলে আমরা হেড সেকশন ক্লোজ করে দিব। যদি আমরা এখানে কোনো CSS মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে যদি কোনো স্টাইলিং করতে চাই, তাহলে আমরা হেড সেকশনে সেগুলো অ্যাড করে দিব। এরপরে হেড সেকশন শেষ করার পর শুরু হবে বডি সেকশন। বডি সেকশনে মূলত HTML এর সম্পূর্ণ টেক্সটগুলোই বডি সেকশনের অন্তর্ভুক্ত থাকে। এই টেক্সটগুলোকে আমরা যেভাবে আমরা উপস্থাপন করতে চাই তার উপর ভিত্তি করে বডি সেকশনে আরো অনেক ধরনের আমরা ট্যাগ ইউজ করতে পারি। সেগুলো আমরা পরের ক্লাসে বিস্তারিতভাবে জানবো। এরপর সেগুলো এখানে লেখার পর আমরা বডি সেকশনটা ক্লোজ করে দিব। তারপরে আমরা HTML ট্যাগটি ক্লোজ করব। আমরা চাইলে এগুলো পাশাপাশিও লিখতে পারতাম, কিন্তু পাশাপাশি লিখলে জিনিসটা দেখতে অনেক হিজিবিজি হয়ে যায়। এভাবে লিখলে সুবিধা হচ্ছে কি, একটার নিচে একটা লিখলে আমি ওপেনিং আর ক্লোজিং জিনিসটা ভালোভাবে দেখতে পাচ্ছি। তা এক্ষেত্রে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়। আর তাছাড়া এভাবে উপস্থাপন করলে সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। আজকে আমরা HTML এর কিছু বেসিক জিনিসপত্র সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা HTML এর ট্যাগ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। সেখানে আমরা সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই চ্যাপ্টারের, সেটি হচ্ছে লিস্ট অথবা টেবিল অথবা হাইপারলিংক এ ধরনের বা ইমেজ সংযোজন, এ ধরনের ট্যাগগুলো আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে যে ক্লাসটা হয়েছে তা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি এই অংশে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি চাও যে কোনো টপিক আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব, তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেটা অ্যাড করে দেওয়ার জন্য। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর stay home and stay safe. Thank you so much.